যে মানুষটার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। আমার অত্যন্ত স্নেহের প্রায় 24 বছরের সম্পর্ক আমার রিপনের সাথে, 2 যুগের অধিক। এখানে তামিম, মিলন, আমাদের অভিজিৎ সহ কায়ুম, আমাদের জামান সহ সাংবাদিক যারা, এদের সাথে আমার একেবারে যে কথাটি তামিম বলছে আমার সাথে পারিবারিক সম্পর্ক। রিপনের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আরাফ ফাউন্ডেশন বাংলাদেশ, আরাফ ফাউন্ডেশনের সম্মানিত এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব যিনি করছেন, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন স্তরের সম্মানিত সুধীজন। আমার ডান পাশে রয়েছেন আমি যখন নাজিমুদ্দিন কলেজের ছাত্র এবং ভিপি, আমার স্যার তখন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্ব ছিল। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মাদারীপুর সদর পৌরসভা বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি এবং যিনি ইতিমধ্যে যার নেতৃত্বে মাদারীপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এই দলটি সুসংগঠিত করার জন্য কাজ করছেন আমার শ্রদ্ধেয় মামা জনাব কিসলু খান, আসাদুজ্জামান কিসলু খান। উপবিষ্ট রয়েছেন দীর্ঘদিন যে মানুষটিকে দেখে বড় হয়েছি, সাংবাদিকতার পেশায় যে 3-4 জন মানুষকে আমি পাইনিয়র হিসেবে চিনি। শাহজাহান চাচা মারা গেছেন ইত্তেফাকে, বাদল মামা উনি একেবারে মরতে বেঁচে গেছেন, উনি খুবই অসুস্থ ছিলেন হসপিটালে। আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথা। বাদল মামা যখন হসপিটালে ভর্তি তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং আমি তাকে দেখতে আসছিলাম হসপিটালে। দেখলাম যে তার চিকিৎসা পর্যাপ্ত হচ্ছে না এবং সে খুব সৎ মানুষ, বিধায় অর্থ কষ্ট ছিল। আমি ওইখানে বসে সাংবাদিকদের ইনস্ট্যান্ট বলছি যে এতগুলো সাংবাদিক থাকতে যদি একটা সাংবাদিক টাকা এবং চিকিৎসার অভাবে মরে যায় তাহলে আপনাদের মতো সাংবাদিক থাকার প্রয়োজন নেই, আপনারা কী করবেন। এরপরে ইনিশিয়েটিভ নিয়েছে, তখন একজন সাংবাদিক ছিলেন প্রেস ক্লাবে গোলাম মাওলা এখন মামা এবং আমাদের শিশির স্যার ইতিমধ্যে মারা গেছেন, তারা তখন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, তাই না বাদল? হ্যাঁ, তখন তারা উদ্যোগ নিয়ে এবং অন্যান্য সকল সাংবাদিকদেরকে সাথে নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ তার জন্য বাদল মামা উপস্থিত, আমাদের আরাফ ফাউন্ডেশনের আমাদের যে মডেল, এবং আমার আরেকজন শ্রদ্ধেয় যে বড় ভাই মিঠু ভাইয়ের সাথে আমার অনেক বছরের শৈশবকাল থেকে ওনার সাথে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। ওনার সাথে আমাদের সাংবাদিক এবং প্রফেসর মিঠু ভাই, আমার আরেকজন বড় ভাই পিন্টু ভাই, যার পরিচয় 3-4টা আমার এলাকার বড় ভাই, আমাদের মাননীয় সংসদ সদস্যের অত্যন্ত স্নেহের এই নির্বাচনকালীন সময়ে সে অনেক পরিশ্রম করেছে, এবং আমার স্কুল ফ্রেন্ড নবীনের আবার বড়, সর্বোপরি আমার বড় ভাই, এবং আর এক ভাই শিরখারা ইউনিয়নের যে সবুজ ভাই বাধা খালেদ চাচা, এক সময় যে ওই অঞ্চলে যে আমাদের জাতীয়তাবাদী আদর্শকে লালন করছে এবং প্রতিষ্ঠিত করছে বাঘা খালেদ চাচার সন্তান সহ আমার সামনে আপনারা যারা সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিয় সুধীজন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজনটি মূলত প্রিয় রিপনকে ঘিরে। আমি ভীষণভাবে আপ্লুত এবং আমি অভিভূত যে একসময় সারা পৃথিবী শাসন করা দেশ আজ সেখানে খণ্ডে খণ্ডে শাসন করছি আমরা। আপনারা জানেন মাদারীপুরে নীলের একটা ইয়া ছিল, ভাই ওই জায়গাটার নাম আউলিয়াপুর নীলকুঠি। এই নীলকুঠি কিন্তু ব্রিটিশদের শাসনের একটা জায়গা ছিল। তো আজকে সেইখানে আমাদের ভাই, আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের অহংকার স্নেহের ছোট ভাই, সে আজকে সেই অঞ্চলের একটি বড় কমিউনিটিকে সে আজকে নেতৃত্ব দিচ্ছে। এটা হচ্ছে সোশ্যাল, জিওগ্রাফিক্যাল, পলিটিক্যাল চেঞ্জ, হ্যাঁ, যেটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় নাকি স্যার? আজকে সেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে। রিপন সেই ধারার একজন অন্যতম প্রধান ব্যক্তি। এ থেকে আরও একটি বিষয় কিন্তু পরিষ্কার, আগামীর বাংলাদেশ এবং আগামীর পৃথিবীকে যে তরুণরা নেতৃত্ব দিতে, তরুণদেরকে যে নেতৃত্বের সামনে নিয়ে আসার জন্য সমাজ এবং রাষ্ট্র কাজ করছে, তারও একটি উৎকৃষ্ট উদাহরণ কিন্তু রিপন। এই যে রিপনের এইখানে যে অধিষ্ঠিত হওয়া অনারেবল কাউন্সিলর, আমি সরি রিপন বলতেছি, আমার খুব কাছের ছোট ভাই, কাছের ছোট ভাই, এই জন্য রিপন বলতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট হি ইজ ভেরি মাচ অনারেবল ফর অল অফ আস।
রিপন অবশ্যই অনেক সম্মানিত আমাদের জন্য। রিপনকে আমি বলবো, সম্মানিত কাউন্সিলরকে, যে আপনি শুধু কাউন্সিলর হয়েছেন, ওই অঞ্চলের জনগণের সেবা করবেন, এটি যেমন সত্য, আপনার কিন্তু দায়িত্ব এখন অনেক বেশি। কারণ এই দেশের মানুষ আপনার কাছ থেকে প্রত্যাশা করে, এই দেশের মাটি মানুষের সন্তান কিন্তু আপনি আমাদের পার্ট, আমরা আপনার থেকে বিচ্ছিন্ন নাই। সুতরাং আপনি যেখানে যে মানুষরা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের দায়িত্ব যেমন পালন করবেন, আপনাকে মনে রাখতে হবে এই অঞ্চলের কতগুলো মানুষকে ওইখানে নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়, কীভাবে এই সমাজে আপনি আপনার দায়িত্ব পালন করতে হবে আপনার জায়গা থেকে, আছে না, এই রোলটা প্লে করতে হবে। একটা কথা বলছিল আমাদের ভাই, খুবই ভালো লাগছে আমার, সেটা হচ্ছে যে সমাজ আধুনিকায়নের পথে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু আধুনিকতার নামে এমন এক জিনিসকে চিনি যেটা আসলে আধুনিকতার না, এটাকে আমি ব্যক্তিগতভাবে অশ্লীলতা এবং বিশৃঙ্খলা মনে করি। আমাদের প্রজন্ম মনে করতেছে স্যার বাইক ভুম ভুম করে চালানোটা একটা আধুনিকতার স্টাইল, দামি মোবাইল ইউজ করে একটা আধুনিকতার স্টাইল, নেশাদ্রব্য খেয়ে গার্লফ্রেন্ড অথবা সোসাইটিতে অকারেন্স করে একটা আধুনিকতা, উগ্র পোশাক পরাকে একটা আধুনিকতা মনে করতেছে, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কি বলে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তারের মধ্যে দিয়ে সমাজে বিশৃঙ্খলাগুলোকে একটা নায়কোচিত চিন্তা চেতনা মনে করতেছে। এই পরিবেশটা যদি চলমান থাকে তাহলে কিন্তু আমরা এবং আমাদের প্রজন্ম তারা খুবই ঝুঁকির মধ্যে আছে। আমাদের পরের প্রজন্মের এখানে ওনার দুইটা ছেলে আছে, আমার ছেলেকে বলছে আসো, দেখো আরও আছে, এরা কিন্তু ঝুঁকির মধ্যে আছে। আমরা চাই আমরা এখানে যারা বসছি আমরা যদি শুধু রাউন্ড টেবিল কনফারেন্সেই নিজেদের দায়িত্ব কর্তব্য বাগাড়ম্বর বক্তব্য দিয়ে শেষ না করে দিই। আমাদের প্রত্যেকটা মানুষের সোসাইটিতে দায়িত্ব আছে, আমরা যেন কাউকে চাপায় না দিই যে স্যারে এটা করবো না, আর ভাই স্যারে কেন করবো, আমারও তো দায়িত্ব আছে। আমার দায়িত্বের জায়গাটা যদি আমি পূরণ করি, আমরা সবাই সবার দায়িত্বের জায়গা পূরণ করি, কর্তব্য পালন করি, আমরা যদি শুধু ব্লেম গেম খেলা বন্ধ করি, আমরা যদি দায়িত্ব পালন করি, তাহলেই কিন্তু সমাজ পরিবর্তন সম্ভব হবে। রিপনদের মতো ছেলেরা এদেশ থেকে ওদেশে গিয়ে নেতৃত্ব দিবে, ও একদিন রাষ্ট্রপ্রধান হোক, সেই দোয়া আমি জন্য। রিপন যেদিন রাষ্ট্রপ্রধান হবে সেদিন মনে করব যে রিপন তার যথাযোগ্য পরিশ্রমের মূল্যায়ন পেয়েছে। কাউন্সিলর থেকে একদম রাষ্ট্রের দায়িত্ব নেবে, অথবা সিটি মেয়র হবে, অথবা অন্য কিছু, তাই না, বড় কিছু। রিপন আবার কি করবে, রিপনের এই দেশ থেকে যাদেরকে নেবে তাদেরকে আবার ট্র্যাকে উঠায় দেবে। রিপন একটা ট্র্যাকে আছে, রিপন তাদেরকে উঠায় দেবে, এই তোমরা এই ট্র্যাকে চলতে থাকবে। কারণ রিপন আজন্ম বেঁচে থাকবে না তো, রিপনের পরে এখানে লিডারশিপ তৈরি করতে হবে, রিপনের পরে উদাহরণ তৈরি করতে হবে। আমাদের টেন্ডেন্সিটা হলো এরকম যে আমি চেয়ার পাইছি, এই টেন্ডেন্সি আমাদের চলবে না। আমরা সমাজকে নতুনভাবে গড়তে চাই। আপনারা খেয়াল করবেন, বর্তমান প্রধানমন্ত্রী আপনারা যে দল করেন, আপনি একেবারে ভিতর থেকে প্রশ্ন করেন তো, তিনি যেভাবে এই যে 3টা মাস দেশ পরিচালনার জন্য যত স্বচ্ছতা, যত স্পষ্টভাবে এবং যত সহজ সাবলীল ভঙ্গিতে সেই রাষ্ট্র পরিচালনার জন্য মানুষের সাথে একেবারে ইনসিকিউর লাইফ নিয়ে মিশে যাচ্ছে, কাজ করতেছে, আপনারা ভাবতে পারেন একটা রাষ্ট্রপ্রধানকে কখনো এইভাবে আমরা পাইছি স্বাধীনতার পরে? সে কিন্তু দেখেন এই যে কোরবানি হয়েছে, 4 ঘন্টা নিজে গাড়ি চালায় দক্ষিণের কি বলে সিটির প্রশাসককে গাড়িতে তুলে নিছে, উত্তরের সিটি প্রশাসককে গাড়িতে তুলে নিছে, 4 ঘন্টা ঢাকা শহর চষে নিয়েছে। কোথায় প্রবলেম আছে, কোথায় আবর্জনা জমে আছে, নিজে দেখছে, নিজে পরিষ্কার করেছে। যারা কাজে অবহেলা করছে তাদেরকে সে শাস্তির আওতায় নিচ্ছে। এই যে ব্যাপার, এতে কি আমরা মনে করি না যে এই দায়িত্ব, এই ধারাবাহিকতা যদি আমরাও পালন করি তাহলে একটি পরিবর্তন সম্ভব রাষ্ট্রে? সুতরাং এবং সে একটি কথা বলছে যে কাজ করতে গেলে কাজ শেষ নাও হতে পারে, কিন্তু দায়িত্ব অবহেলা করা যাবে না। এই জায়গাটি আমাদের সকলের মনে রাখতে হবে। আমরা প্রত্যেকে যেন নিজের জায়গায় আমরা যেন মনে করি, আমরা শুধু ব্লেম না দিই যে অমুক ওই দল করে, অমুক ওই দায়িত্ব ছিল, এটা করলো না কেন, হ্যান না তেন না। আরে ভাই, সমাজ নষ্ট হলে আপনি বিপদে পড়বেন, আমি বিপদে পড়বো, আমরা সবাই। অর্থাৎ ঝড় যখন ওঠে তখন দেবালয় কিন্তু মুক্তি পায় না। আপনি আমাকে ধাওয়া দিলেন, তুমি বিএনপি করো, তোমার কেউ হইতেছে না, যাও ওনারা, আমি অসুবিধা নেই, কিন্তু আগে সমাজকে ঠিক করা, সমাজকে ঠিক করা আগে কাজ। সমাজ ঠিক হলে সব ঠিক হবে। যাই হোক, আমি একটু বেশি বলে ফেলছি, আমি খুবই দুঃখিত। সর্বোপরি আমার প্রিয় ছোট ভাই এবং বর্তমানে যিনি
কাউন্সিলর হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে এবং আমাদের দেশের চেয়ে স্বচ্ছ ভোট সেখানে তারা যে তাকে পছন্দ করছে বা তাকে যে নির্বাচিত করছে এটা তার যোগ্যতা, দক্ষতা, শ্রম, মেধার ফল। এই মেধা, এই দক্ষতা, এই যোগ্যতা, এই জ্ঞান এটি আরও ছড়িয়ে পড়ুক, আলোকিত করুক আরও অনেক মানুষকে, তার মেধা প্রজ্ঞায় আলোকিত হোক মাদারীপুরের মানুষ। সেই আশা প্রত্যাশা রেখে তার আরও দীর্ঘায়ু, আরও সফলতা কামনা করে আজকের এই আয়োজনের জন্য আরাফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সর্বোপরি আপনারা এখানে আমাকে মানে ম্যাক্সিমাম মোস্ট অফ পিপল ভাই বোন চিনেন। শেষ কথা বলছি, আমাকে ভাই বোন চিনেন। আমি জন্মলগ্ন থেকে আপনাদের সাথে পরিচিত। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। আমি প্রথম স্কুল জীবন 1993 সালে লিটু ভাই তখন ছাত্র দলের সভাপতি, স্কুল কমিটি দিয়ে কিন্তু আমি আমার রাজনীতি শুরু করছি। এছাড়া জেনেটিক্যালি আমি বিএনপি করি, ভেরি ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং আমি কোনোদিন আওয়ামী লীগের সাথে আতাত করতে চাই। আবার আমার দ্বারা কোনো আওয়ামী লীগ কোনোদিন ক্ষতিগ্রস্ত করে আমি কাউকে মামলা বাণিজ্য করা, কাউকে মামলা দিয়ে টাকা পয়সা খাওয়া, হ্যারাসমেন্ট করা, এটাও আমি করি। বাট আমি আমার আদর্শের জায়গায় ভীষণ স্পষ্ট। এবং আমি জেনেটিক্যালি আমি না, শুধু আমাদের পরিবারে বিএনপি করে। মাদারীপুর শহরে আর একটা পরিবার যাই থাকুক না থাকুক, একটা পরিবার যেখানে একটা আওয়ামী লীগ